হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে পুষ্পা 2 সিনেমাটি, আর আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে লাকি ভাস্কর নামে যে সিনেমাটি রিলিজ হয়েছে, যেটা সবার দেখা শেষ, বাট আমি যেহেতু এখনো দেখিনি, তো আমার জন্য মনে করো সিনেমাটি আমি এক্সপ্লেন করছি, আর এক্সপ্লেন করার উদ্দেশ্যে আমার একবার দেখা হয়ে যাবে। তো যাই হোক, খুব সম্প্রতি সময় এই সিনেমাটি কিন্তু অনেক বেশি নাম করে ফেলেছে। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2024 সালের অক্টোবর 31 তারিখে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে 56 কোটি রুপির মতো, আর বক্স অফিসে আয় করেছিল 107 কোটি রুপির মতো। তো এই হিসেবে সিনেমাটিকে এভারেজ সাকসেস সিনেমা হিসেবে ধরা হয়েছে। তবে বক্স অফিসের রেজাল্টের যে সোশ্যাল মিডিয়াতে মূলত এই সিনেমাটা নিয়ে চর্চা অনেক বেশি হচ্ছে, আর এটার কারণ হচ্ছে সিনেমাটির ইউনিক স্টোরি। তো যাই হোক, IMDb-তে 10-এ 8.1 এর এই সিনেমাটি চলো আমরা খুবই সংক্ষেপে একবার জেনে আসি। আর যারা একবার দেখেছো তাদের কষ্ট করে না দেখলেও হবে। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি, তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন নেই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার টাইমলাইনটা হচ্ছে 1992 সালের, মানে আমার যখন বয়স মনে করো 6-7 মাস তখন আর কি। তো তখন আমরা ভাস্কর নামের একটা ব্যক্তিকে দেখতে পাই যে সকালে হাঁটতে বেরিয়ে বাড়ি ফিরে আসছে, কিন্তু তখনই সিবিআই অফিসার লক্ষণ আর তার টিম ভাস্করের বাড়িতে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে। সিবিআই অফিসার বলতে তুমি বাংলাদেশের সিআইডি অফিসার বা তোমার ওই যে আয়কর বিভাগের অফিসারদের বলতে পারো। কিন্তু তার আগে সকালে পুলিশ ভাস্করের ব্যাংকে আসে, যেটা নাম ছিল হচ্ছে মগধা ব্যাংক, আর ওইখানে ভাস্কর কাজ করতে আর কি। তো ওই জায়গাতে সিবিআই অফিসার লক্ষণ বলছে তোমার ব্যাংকে অনেক বড় একটা কেলেঙ্কারি হয়েছে, আর আমরা সেটার তদন্ত করতে এসেছি। তো এরপর ভাস্করের স্ত্রী সুমতি তাকে কল দিয়ে জানায় যে কিছু সিবিআই অফিসার তার বাড়ি তল্লাশি করছে, তুমি কোথায় আছো? ভাস্কর বলে চিন্তা করো না, তুমি তাদের কাজ করতে দাও। আর এইদিকে ব্যাংকে অফিসাররা সকল ফাইল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তদন্ত চলছে। আর এর মধ্যে ভাস্কর আমাদেরকে তার নিজের সম্পর্কে অতীত বলা শুরু করে। তো যাই হোক, এখানে ভাস্কর বলে সে মগধা ব্যাংকের একজন ছোট কর্মচারী, যার বেতন হচ্ছে মাত্র 6,000 টাকা, তার উপরে 36,000 টাকা ঋণের বোঝাও ছিল। মানে চিন্তা করো, আজ থেকে 35 বছর আগে 36 বছর টাকা ঋণ, মানে অনেক কিছু। তো যাই হোক, ভাস্কর প্রতিদিন তার বাজার স্কুটারে করে সময় মতো ব্যাংকে পৌঁছে যেত, সিনিয়রদের দেওয়ার সকল কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করত, এবং তার আশা ছিল যে একদিন তার আরো প্রমোশন হবে, যাতে করে সে সকল ঋণ শোধ করতে পারে। তবে ভাগ্য ভালো, ওই সময় কম্পিউটারের তেমন প্রচলন ছিল না, সিসি ক্যামেরা ছিল না, এবং ব্যাংকের সকল কাজ যেমন লেজার স্টেটমেন্ট ওগুলো সবকিছু কর্মচারীদের হাত দিয়ে সম্পন্ন করতে হতো। এবং 3 মাস কাজের পরে তাদের লেনদেনগুলো হয়েছে সেগুলো কম্পিউটারে ডাটাবেজে ফিট করে রাখা হতো। মানে বুঝতেই পারছো, পুরো বিষয়টা খাতা কলমে ছিল। আর ব্যাংকের গ্যারেজে মারুতি 800 মডেলের একটা গাড়ি ছিল, আর এই গাড়িটা এখান থেকে কিস্তিতে নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু কিস্তি দেওয়া হয়নি, এই কারণে ব্যাংক করেছে কি এই গাড়িটাকে সিজ করে নিয়েছে। তো ভাস্কর রোজ এই গাড়িটাকে দেখতো আর মনে মনে ভাবতো আমারও একদিন এরকম নতুন একটা গাড়ি হবে। আর এখানে ভাস্করের খুবই ভালো একটা বন্ধু ছিল, যার নাম হচ্ছে সাম্বা। তারা দুজন ছিল হচ্ছে ক্লাসমেট, কিন্তু ভাস্কর পড়াশোনায় ভালো হওয়ার কারণে সে হয়েছে ব্যাংকের এমপ্লয়ি, আর সাম্বা হয়েছে পিয়ন। তবে তারপরেও তাদের অনেক ভালো সম্পর্ক ছিল, যেহেতু একই ব্যাংকে চাকরি করতো। আর এরপর আমরা জানতে পারি যে ভাস্কর কিছু বাড়তি ইনকাম করার জন্য ব্যাংকে আসা যে লোকগুলো ছিল তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিত। তো যাই হোক, একদিন অ্যান্টনি নামের একজন লোক ভাস্করের ব্যাংকে 2 লাখ টাকা লোন নিতে আসে। এরপর ভাস্কর যখন তার কাছ থেকে সিকিউরিটির জন্য কোনো পেপার সম্পর্কে জানতে চায়, তখন অ্যান্টনি বলে যে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই যেটা আমি জামানত রাখতে পারি। মানে তার বাড়িঘর দিয়ে বা যা কিছু ছিল সবকিছু দিয়ে সে অলরেডি লোন করে রেখেছে। তো ভাস্কর তখন বলে তাহলে আমি লোন দিতে পারবো না। আর এরপর আমরা দেখতে পাই যে ভাস্কর পুরো পাড়ার কাছ থেকে ধার নিয়ে রেখেছে, তো এই কারণে সে পাড়ার সবার কাছ থেকে দূরে থাকতে চায়। আর এরপর ভাস্কর তার মা বাবার কথা বলে। তো এখানে ভাস্করের বাবাকে আমরা দেখতে পাই যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে মনে করো কি বলবো, তারা অর্থনীতির ইঞ্জিনিয়ার, কিন্তু সে তার বন্ধুর কারণে টাকা নিয়ে প্রতারণার শিকার হয়ে বর্তমানে ডিপ্রেশনে চলে গিয়েছেন। তিনি কারোর সাথে কথাও বলেন না, কোনো কাজও করেন না, শুধুমাত্র চা খান এবং নিঃশব্দে নিজের চেয়ারে বসে থাকেন। আর ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে, যার ফলে ছোট ভাই বোনের দায়িত্ব তার উপর পড়ে যায়। আর এরপর ভাস্করের মুখে থেকে আমরা জানতে পারি ভাস্করের লাভ স্টোরির ব্যাপারে, যেখানে আমরা দেখতে পাই যে ভাস্করের স্ত্রী কিন্তু মোটামুটি অবস্থা সম্পন্ন ফ্যামিলির মেয়ে ছিল, তবে তারপরও সে তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে ভাস্করের সাথে লাভ ম্যারেজ করেছিল। এবং এখনো কিন্তু ভাস্করের স্ত্রীর বাবা মা, ভাস্করের শ্বশুর শাশুড়ি ভাস্করের এই কম বেতনের কারণে ওকে খুবই নিচু চোখে দেখে। আর ভাস্কর আর তার স্ত্রীর একটা ছোট্ট ছেলে রয়েছে। তো ভাস্করের স্ত্রীর স্বপ্ন ছিল ভাস্করের ব্যাংক থেকে লোন নিয়ে আচার ব্যবসা শুরু করবে, বাট তখন ভাস্কর তাকে বোঝায় দেখো অলরেডি আমাদের
আমাদের ঘাড়ে একটা ঋণ রয়েছে, ওই ঋণটা মিটিয়ে তারপর আমরা নতুন ঋণ নেওয়ার কথা ভাববো। তো এরই মধ্যেই অ্যান্টনি নামে লোকটি বারবার ভাস্করের কাছে লোন চাইতে আসে। তো ভাস্কর যখন জিজ্ঞাসা করে যে আসলে সমস্যা কি, আপনার এত লোনের দরকার কি, এত লোন করে রেখেছেন, তো অ্যান্টনি তখন ভাস্করকে জানায় মালয়েশিয়া থেকে ভারতে একটা শিপ আসছে যেখানে অনেক টিভি এসেছে, আর ওগুলো সব আমি অর্ডার করেছি, আর আমি অর্ধেক টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে টিভি গুলো অর্ডার করি এবং টিভি গুলো যখন পোর্টে পৌঁছাবে তখন আমি বাকি 2 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমি ওটা ম্যানেজ করতে পারছি না। তো আপনার কাছে অনুরোধ, প্লিজ আমাকে 2 লাখ টাকার ম্যানেজ করে দেন। আসলে যাদের ভরসায় আমি 2 লাখ টাকার ওই প্রতিশ্রুতি দিয়েছিলাম তারা এখন কথা রাখছে না, টাকা দিচ্ছে না। আর তাছাড়া বর্তমানে ভারতের টিভির ডিমান্ড বেড়েই চলেছে। আপনি শুধু 2 লাখ টাকা আমাকে ম্যানেজ করে দেন, আমি টিভি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করে দেবো। আর এখন যদি আমি কোনোভাবেই কোম্পানির লোকদের ওই 2 লাখ টাকা না দিই তাহলে ওগুলো পোর্টেই পড়ে থাকবে, আমার লাইফ সাফারি কিরকিরা হয়ে যাবে। তো অ্যান্টনি এই যে এই সমস্যায় পড়েছে এটা শুনে ভাস্করের যে বন্ধু, পিয়ন বন্ধু সাম্বার, সে ভাস্করকে বলে তোর শালা তো রিয়েল এস্টেটের ব্যবসা করে, ওর তো অনেক টাকা রয়েছে, ওর সাথে কথা বল, হতে পারে 2 লাখ টাকা আমরা 7 দিনের জন্য পেয়ে যেতে পারি, আর প্রফিট হলে অ্যান্টনি ভাই আমাদেরও কিছু শেয়ার দেবে। কিন্তু এখানে ভাস্কর তার শালার কাছে সাহায্য চাইতে একদমই পছন্দ করছিল না, কারণ বুঝতেই পারছো শ্বশুর বাড়িতে ওর তো দাম নেই। তবে তারপরেও বলে ঠিক আছে আমি চেষ্টা করছি। আর এরপর আমরা দেখতে পাই প্যাটেল নামের একজন লোক এসে পুরো মহল্লার সামনে ভাস্করের শার্ট ফাটিয়ে দেয়, আর তারপরে লোকটা ভাস্করের স্কুটারও তুলে নিয়ে যায় এবং বলে কখনো যদি ঋণ পরিশোধ করতে পারিস তাহলে স্কুটার ফেরত নিয়ে আসবি। তো এই পাড়া মহল্লার সবার সামনে ভাস্কর যে অপমানটা হলো এই জন্য অনেক খারাপ লাগে। তো যাই হোক, পরের দিন ভাস্করের কাছে অফিসে যাবে ট্যাক্সিতে যাওয়ার মতো পয়সা ছিল না, তো এই কারণে সে হাঁটতে হাঁটতে অফিসে পৌঁছে যায়। আর এরপর ব্যাংকে গিয়ে ভাস্কর আরেকটা বড় ধাক্কা খায়, মানে যে প্রমোশনটা ওর হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়। আর এই জিনিসটা দেখে শুধুমাত্র ভাস্কর নয়, ভাস্করের যে বাকি কলিগরা ছিল তারাও খুবই দুঃখিত ছিল, কারণ তারাও সবাই ভেবেছিল যে প্রমোশনটা হয়তো ভাস্করই পাবে। তো ভাস্কর অনেকক্ষণ সহ্য করার পরে তারপর যখন আর নিতে পারে না তখন করে কি রিজিওনাল ম্যানেজারের কাছে যায় এবং তাকে বলে স্যার আমি দিনরাত পরিশ্রম করি এবং আমি ব্যাংকের সেরা এমপ্লয়ি, প্রতি মাসে আমি আমার টার্গেট সবসময় পূরণ করি, কিন্তু তারপরেও শুধুমাত্র আপনি বাঙালি আর ওই ছেলেটা বাঙালি হওয়ার কারণে আপনি আরেকজন বাঙালিকে প্রমোশন দিয়েছেন, এটা তো খুবই অন্যায়। তো এই কথা শুনে রিজিওনাল অফিসার উল্টো ভাস্করকে টিটকারি করে বলে আমি তাকে যোগ্যতার ভিত্তিতে প্রমোশন দিয়েছি, বাঙালি হওয়ার জন্য নয়। আর তুমি কি খুব ভালো মানুষ নাকি, তুমি যে কাস্টমারের আবেদন ফর্ম পূরণ করে নিজে বাড়তি টাকা ইনকাম করছো আমার অফিসে বসে, এটা যদি আমি জিএম সাহেবকে বলি তোমাকে তো চাকরি থেকে বের করে দেবে, আমি কিন্তু তোমার অভিযোগ জিএম স্যারের কাছে জানিয়ে দেবো। আর তখন ভাস্কর তো উল্টা ফাপড়ে পড়ে যায় এবং ভয়ে কান্নার মতো হয়ে যায় এবং সে হাত জোর করে বলে স্যার প্লিজ এমনটা করবেন না। কিন্তু তখন ভাস্করের যে কলিগরা রয়েছে ভাস্করের অবস্থা দেখে তামাশা বা মজা নিতে থাকে। ব্যাপারটা এরকমই হয়, আশেপাশের মানুষগুলো কখনোই শুভাকাঙ্ক্ষী হয় না, এটা হার্ডেস্ট ট্রুথ। তুমি বিপদে থাকলে সবাই চাইবে যে তুমি একটু ভালো চলো, কিন্তু কখনোই চাইবে না তুমি খুব বেশি ভালো করো। তো সত্যি কথা, আশেপাশের মানুষ কখনোই শুভাকাঙ্ক্ষী হয় না, তুমি তোমার শুভাকাঙ্ক্ষী অরিজিনাল শুভাকাঙ্ক্ষী মানুষগুলো অনেক দূরে পাবে, মানে কাছের মানুষরা কখনোই শুভাকাঙ্ক্ষী হয় না। তো যাই হোক, এরপর ভাস্কর স্বাভাবিক হয়ে প্রতিদিনের মতো কাজ করতে শুরু করে। আর তারপর সন্ধ্যায় ভাস্কর আর সাম্বা যখন ক্যাফেতে চা খাচ্ছে তখন অ্যান্টনি আবারও ভাস্করের কাছে টাকা চাইতে আসে এবং বলে স্যার আজকে বাকি টাকা দেওয়ার শেষ দিন, আর আজ যদি আমি টাকা না দেই তাহলে তারা আমার সকল টিভি নিলামে তুলে দেবে, আর এতে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। তো এটা শুনে ভাস্কর করে ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে এবং অ্যান্টনির হাতে দিয়ে দেয়। তো এটা দেখে সাম্বা তো পুরো অবাক হয়ে যায় এবং লোন ছাড়াই কিভাবে 2 লাখ টাকা বের করে দিল। তো সাম্বা তখন জিজ্ঞাসা করে তুই এটা কিভাবে করলি। ভাস্কর তখন বলে সারাদিনের হিসাব শেষে ব্যাংকে আমি 2 লাখ টাকা জমা না দিয়ে আমি তোদের জন্য রেখে দিয়েছি, যেহেতু শনিবার আর রবিবার ব্যাংক বন্ধ থাকবে, তো এই 2 দিনের মধ্যে যদি টিভি বিক্রি করে দিতে পারিস তাহলে এই টাকাটা আমরা ফেরত দিতে পারবো, সকালে গিয়ে টাকা লকারে রেখে দেবো, কেউ বুঝতেও পারবে না, আর যদি কেউ জেনে যায় তাহলে কি হবে, সর্বোচ্চ আমার চাকরি চলে যাবে, আর আগে থেকে আমি অনেক সমস্যা রয়েছে, তার উপর যদি চাকরি চলে যায় আর কি হবে, লাইফ তো আমার এমনিই শেষ। বাট তখন অ্যান্টনি বলে দেখো ভারতে এখন টিভি মারাত্মক জনপ্রিয়তা পাচ্ছে, প্রচুর ডিমান্ড রয়েছে, কিন্তু অন্য দেশ থেকে ইম্পোর্ট হওয়ার কারণে টিভির পেছনে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হয়, এর ফলে টিভির দাম প্রায় 30,000 টাকা হয়ে যায়। কিন্তু এখানে যদি আমরা একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করি তাহলে আমরা অনেক টাকার ট্যাক্স বাঁচাতে পারবো। ভারতের স্পেয়ার পার্টস ইম্পোর্ট করার উপর কোনো ট্যাক্স নেই, তো আমরা স্পেয়ার পার্টস এর নামে টিভি ইম্পোর্ট করব, মানে টিভি মনে করে বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায়, বিভিন্ন পার্টস লাগে না রিপ্লেসমেন্ট, তো মনে করে আলাদা আলাদা পার্টস এনে তারপর এখানে টিভি অ্যাসেম্বলি করবে আর কি, ফুল টিভিটা বানাবে, তাহলে হবে কি ফুল তোমার ওই ট্যাক্সটা দিতে হবে না। আর তাছাড়া পোর্টে যখন মাল আসবে সেগুলো আমরা পোর্টের অফিসারদের ঘুষ টুস দিলেই মাল বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এর ফলে আমরা 30,000 টাকার টিভি 12,000 টাকায় কিনতে পারবো এবং সেই টিভি থেকে আমরা লাভ করতে পারবো 18,000 টাকা। তাছাড়া আমরা 18,000 টাকা লাভ না করে যদি 2,000 টাকা কমেও ছাড়ি তাহলে মার্কেটের সবার চেয়ে আমাদের টিভির দাম কম থাকবে এবং আমরা অনেক কোটিপতি হয়ে যাবো, অনেক টাকা কামাবো। তো এই আইডিয়াটা সবার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, রবিবার দিন রাতে ভাস্কর অ্যান্টনির জন্য অপেক্ষা করছে, কারণ কালকে সকালে তার টাকা জমা দিতে হবে, তা নাহলে সাফারি কিরকিরা হয়ে যাবে। কিন্তু অ্যান্টনি আর আসে না। তবে অনেক রাতে অ্যান্টনি আর সাম্বা ভাস্করের কাছে আসে। সাম্বা বলে সব শেষ হয়ে গিয়েছে। ভাস্করের তো মনে করো যে প্যান্টে মুতে দেওয়ার মতো অবস্থা। বাট তখন অ্যান্টনি হাসতে হাসতে ভাস্করকে বলে আরে না স্যার, সব টিভি বিক্রি হয়ে গিয়েছে, সব টিভি শেষ হয়ে গিয়েছে, আর এই নিন আপনার 2 লাখ টাকা, আর এই যে আপনার লাভের অংশ। তো এটা শুনে ভাস্কর খুবই খুশি হয় আর সে অ্যান্টনিকে ধন্যবাদ জানায় এবং বলে ভাগ্য বলে তোমরা টাইম মতো এসেছো, তা না হলে আমার চাকরির সম্মান দুটোই জিন্দা ভোগামা হয়ে যেত। আর তখন অ্যান্টনি বলে আরে না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার জন্য, যেহেতু আপনি আপনার সর্বোচ্চটা করেছেন। আর তারপরে অ্যান্টনি বলে আপনাকে অনেক ধন্যবাদ যে আমার উপর আপনি বিশ্বাস করেছেন।
করেছেন। তো যাই হোক পরের দিন সোমবার সকালে গিয়ে ভাস্কর কি ব্যাংকে 2 লাখ টাকা লকারে রেখে দেয়, কেউ জানতেও পারে না, কিন্তু ভাস্করের লাভ হয়ে যায়। আর এই দিনের পর থেকে ভাস্কর, অ্যান্টনি আর সাম্বা 3 জন পার্টনার হয়ে যায়। তো যাই হোক ভাস্কর গোপনে ব্যাংক থেকে টাকা তুলে অ্যান্টনিকে দিয়ে দেয়, আর অ্যান্টনি টিভি ইম্পোর্ট করে এবং টাকা 3 জনের মধ্যে ভাগ করে নেয়। আর পোর্টের অফিসারদের খুশি করতে ওরা নিয়মিত ছোট ছোট ঘুষ আর পার্টি দিয়ে রাখতো যাতে ওরা চুপ থাকে। তো এইভাবে ধীরে ধীরে ওরা বড় হতে থাকে, ভাস্করেরও সব ঋণ শোধ হয়ে যায়। বাট এইটা দেখে সুমতি ভাস্করের উপর সন্দেহ করতে শুরু করে, বলে তুমি আবার বাবার ব্যবসা শুরু করো নাই তো? বাট তখন ভাস্কর সুমতিকে বলে, আরে না, আমি আমার বন্ধুদের সাথে ব্যবসা করছি ব্যবসা। বাট সুমতি তখন বলে, আমি তো ওইটাই বলেছি, তুমি বাবার ব্যবসা করছো না তো? ভাস্কর তখন বলে, চুপ করো বেয়াদব মহিলা। তো যাই হোক এরপর ভাস্কর জাঁকজমক করে তার ছেলের জন্মদিন পার্টি সেলিব্রেট করে। বাট এটা দেখে ওর সকল আত্মীয় স্বজনের উপর হিংসা করতে শুরু করে যে এই শালা এত টাকা পাইলো কই। আর তারপর সেই পার্টিতে অ্যান্টনি এবং সাম্বা ভাস্করকে বলে, আমার ছেলের তো আমেরিকায় চাকরি হয়ে গিয়েছে, সে আমাকে এখন আমেরিকায় ডাকছে, তো যদি আমি সেখানে চলে যাই তাহলে আমার তো সকল ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং আমার তো ছেলের উপার্জনে খেতে হবে। আর তাছাড়া আমি এ পর্যন্ত যা ইনকাম করেছি সব তো ছেলের পড়াশোনার পেছনে আমেরিকা পাঠাতেই খরচ করেছি, আমার কাছে সেরকম কোনো সেভিংসও নেই। তো ওখানে গিয়ে তো আমি পুরোপুরি আমার ছেলের আন্ডারে চলে যাব। তো এই জন্য আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই, যা প্রফিট হবে 3 জনের সমান ভাগ করে নেব এবং সেইটাকে আমি আমেরিকাতে ছোট ছোট কিছু ব্যবসা করব। তো এরপর অ্যান্টনি বলে, সামনের সপ্তাহে দুবাই থেকে 3টা লাক্সারিয়াস গাড়ি আসবে যেগুলোর কোনো কাগজপত্র নেই, কিন্তু এই গাড়িগুলো আমরা যদি ডিলার পর্যন্ত পৌঁছে দিতে পারি তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে এবং এই ডিলের জন্য আমাদের জাস্ট 10 লাখ টাকা লাগবে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো দুবাই থেকে কোটি কোটি টাকা দামের গাড়ি এসেছে, পোর্ট থেকে ছাড়িয়ে ডিলার পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু এই গাড়িগুলো যে ছাড়াবে মানে পোর্টের অফিসারদের সাথে তোর সম্পর্ক হয়েছে, ধরো পোর্টের অফিসাররা গাড়িগুলো হাইড করে রেখেছে, তো এই গাড়িগুলো তো আবার কিনে আনতে হবে ওদের, তো এই কেনার জন্য 10 লাখ টাকা লাগবে ইনভেস্টমেন্ট হিসেবে। আর একবার যদি ডিলার পর্যন্ত নিয়ে যাওয়া যায়, অনেক বড় লোকের পোলাবান আছে গাড়িগুলো নেবে বা পরে ক্ষমতা বলে গাড়িগুলোর কাগজ করে নেবে। তো ওই সময় 10 লাখ টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট ছিল। তো এটা শুনে ভাস্কর বলে, 2 লাখ টাকা হলে তো মানা যায়, 10 লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায় এবং ব্যাংক সন্দেহ করতে পারবে। বাট একটু পরে ভাস্করের মন বদলে যায়, সেই ডিলের জন্য রাজি হয়ে যায়, কারণ অনেক টাকা লাভ হবে, 20 লাখ টাকার মতো তো লাভ হবে। এরপর ভাস্কর কোনো ক্রমে ব্যাংকে থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে অ্যান্টনির হাতে দেয়। আর তারপর তারা পোর্টে গিয়ে গাড়িগুলো ডেলিভারি করে, কিন্তু গাড়িগুলো নিয়ে তারা যখন ডিলারের কাছে পৌঁছায় তারা জানতে পারে সেই ডিলারকে তো পুলিশ অন্য এক মামলার জন্য ধরে নিয়ে গিয়েছে, মানে গাড়িটা বিক্রি করতে পারবে না। তো এটা শুনে ওদের 3 জনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কিন্তু তখন ভাস্করের মাথায় একটা আইডিয়া আসে যে এইগুলো আমরা অন্য ডিলারের কাছে নিয়ে যাব, কিন্তু কিভাবে রাস্তা দিয়ে গাড়িগুলো চালাবে। তো এই জন্য ওরা করে কি, গাড়িগুলোর উপরে সরকারি নাম্বার প্লেট লাগায় আর তারপর একটা ভিখারিকে নেতা বানায় আর একটা পতিতাকে বানায় হচ্ছে তোমার ওই নায়িকা, মানে এরকম সাজিয়ে পুলিশদের চেকপোস্ট পার করে ভিআইপি সাজিয়ে। আর তারপর গাড়িগুলো তারা গোয়ায় নিয়ে যায়, যেখানে বিভিন্ন ধনী ব্যক্তিরা আসে তাদের কাছে বিক্রি করে দেয়। তো যাই গোয়া থেকে ফিরে অ্যান্টনি করে কি আমেরিকা যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আর তারপরের দিন সকালে ভাস্কর টাকা নিয়ে ব্যাংকে যায়, আর সেখানে শেষে দেখে যে পুলিশ আর আর্মি অফিসার আগে থেকে সেখানে রয়েছে। আসলে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এবং রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট, মানে যাকে আর কি ভাস্করের বদলে প্রমোশন দেওয়া হয়েছিল, তারা দুজনে মিলে একটা বিশাল স্ক্যাম করেছে, আই মিন 2 বাঙালি মিলে। তো এটা দেখে ভাস্কর তো ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে পুরো অফিস ভরা হচ্ছে পুলিশ, আর ওর কাছে তো 10 লাখ টাকা রয়েছে লকার থেকে বের করেছে, এই 10 লাখ টাকা লকারে রাখবে কিভাবে। আর তখনই জিএম এসে ভাস্করের হাতে থাকা সুটকেসের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে, ভাস্কর তুমি আজকে সুটকেস নিয়ে ব্যাংকে কেন এসেছো, আমাকে একটু দেখো তো ভিতরে কি রয়েছে। ভাস্কর বলে, স্যার আমি তো ছুটিতে বাংলাদেশে গিয়েছিলাম, তো ওখান থেকে সরাসরি ব্যাংকে এসেছি। তো এরপর সুটকেস খুললে দেখা যায় ভেতর থেকে কাপড় চোপড় বের হয়, কিন্তু তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সবাই যখন কয়েক মিনিটের জন্য ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিল, অন্যমনস্ক হয়েছিল, ওই সুযোগে ভাস্কর টাকার জায়গায় রেখে দিয়েছে। তো যাই হোক সবকিছু হয়ে যাওয়ার পরে ভাস্কর সাম্বাকে বলে, দেখ টাকা মোটামুটি যথেষ্ট হয়েছে, আমি এই কাজটা ছেড়ে দেবো, এটা খুবই রিস্কি কাজ। তো যাই হোক এরপর সাম্বা করে কি কাজ ছেড়ে দেয় এবং ওই পিয়নের কাজ ছেড়ে দিয়ে বর্তমানে ওই মনে করে বাবার ব্যবসায় জড়িয়ে পড়ে, স্মাগলিং এর ব্যবসায়। আর এদিকে ভাস্করের কাছেও এখন 50 লাখ টাকা জমা হয়ে গিয়েছে, এই টাকা দিয়ে সে নিজের জন্য একটা গাড়ি কেনে, স্ত্রীর জন্য ব্যবসা শুরু করে দেয়। কিন্তু তখন ভাস্করের ছোট ভাই এসে জানায় যে লন্ডনের ইউনিভার্সিটিতে সে সিট পেয়েছে, আর সে যদি ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং করে তাহলে তার বেতন হবে 5 থেকে 10 হাজার টাকা, বাট সে যদি লন্ডন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং করে তাহলে তার বেতন হবে মাসিক প্রায় 60,000 টাকা। তো এরপর ভাস্কর করে কি খরচ করে নিজের ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়ার জন্য। আর তার কয়েকদিন পরে ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকে আসে এবং ভাস্করের সাথে কথা বলে, আর তিনি বলে, দেখো রিজিওনাল ম্যানেজার আর রিজিওনাল অ্যাসিস্ট্যান্টের কারণে আমাদের ব্যাংকের অনেক বদনাম হয়েছে, তো আমি এই ব্যাংকে কিছু পরিবর্তন করব, আজ থেকে তুমি এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আর তোমার বেতন হবে 19,000 টাকা, আর তোমার যদি কিছু দরকার হয় আমাকে জানাও। তো এই কথা শুনে ভাস্কর অনেক খুশি হয় এবং বলে, গ্যারেজে একটা গাড়ি পড়ে রয়েছে মারুতি 800, ওইটা প্লিজ আমাকে দিয়ে দেন। তো এরপর ভাস্করকে ওই গাড়িটা দিয়ে দেওয়া হয় আর ভাস্কর গাড়িটা নিয়ে বাড়ি চলে আসে। আর তারপর সিন আসে প্রেজেন্টে, যেখানে অফিসার লক্ষণ ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে অবাক হয়ে যায়, কারণ ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা ছিল। তো লক্ষণ তখন জিজ্ঞাসা করে, একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ির অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসতে পারে। তো এরপর ভাস্কর আবার কিছু ভাবতে থাকে এবং মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে এই সিস্টেমে আমাদের ফুল স্টোরিটা বোঝানো হয়েছে যে ভাস্কর কিভাবে এই পজিশনে এসেছে। তো যাই হোক ওইখানে আমরা দেখতে পাই চেয়ারম্যান যখন ভাস্করকে জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়েছিল, তখন চেয়ারম্যান ভাস্করকে বলেছিল, আমার ব্যাংকে কিছু মূল্যবান গ্রাহক রয়েছে যারা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের মধ্যে একজন হচ্ছে হার্শাল মেহরা, বা এই ধরনের কোন একটা নাম হবে, এবং এখানে ভাস্করকে বলা হয় তুমি ব্যক্তিগতভাবে হার্শাল মেহরার অ্যাকাউন্ট পরিচালনা
করবে। তো ভাস্কর এতে সহমত হয়। আর তারপরের দিন মেহেরার বিশেষ একজন লোক যার নাম হচ্ছে সূর্য, সে ব্যাংকে আসে এবং সে কিছু ডকুমেন্ট ভাস্করের হাতে দিয়ে বলে এগুলো হচ্ছে কাটারি ব্যাংকের বিআর পেপার। আর তখন ব্যাংকের একজন পিয়ন চন্দন নামের একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে, স্যার বিআর মানে কি? তখন চন্দন পিয়নকে জানায়, আমরা যেমন ব্যাংক থেকে লোন নেই সেরকম এক ব্যাংকে যখন টাকা থাকে না তখন তারা করে কি আরেক ব্যাংকে থেকে লোন নিতে পারে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী এক ব্যাংক সরাসরি অন্য ব্যাংকে লোন দেয় না। আর এই কারণে দুটি ব্যাংকের মধ্যে একজন দালাল থাকা জরুরি, মানে তার নামে লোনটা হবে, সে করবে কি ওই টাকাটা নিয়ে আরেক ব্যাংকে দেবে। তো হার্শাল মেহরা হচ্ছে আমাদের ব্যাংকের ব্রোকার এবং এর সাথে অন্য যে ব্যাংকের ব্রোকার রয়েছে তাদের মাধ্যমে আমরা টাকার লেনদেন করতে পারি। মানে এখানে আমাদের ব্যাংক টাকা দেবে এবং সে টাকাটা দেবে হচ্ছে হার্শাল মেহরাকে, আর সে করবে কি ওই টাকাটা কাটারি ব্যাংকে দিয়ে দেবে, মানে সে আবার ওই ব্যাংকে লোন দেবে। আর এখানে ব্রোকার বা দালাল হিসেবে হার্শাল মেহরাও কিছু কমিশন পাবে, আর এটাকে আমরা বিআর বলি। তো যাই হোক, এরপর ভাস্কর সূর্যকে বিআর দিতে গিয়ে বলে যে এই কাজটা 2 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দাও। বাট তখন সূর্য বলে স্যার এতে সময় লাগবে এবং সে ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে টাকাটা যাতে ওরা বেশি দিন ওদের কাছে রাখতে পারে, মানে এরকম একটা ব্যাপার। ভাস্কর তখন বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহই। তো যাই হোক 2 সপ্তাহ পর একদিন ভাস্কর করে কি হার্শাল মেহরার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল, আর তখনও ট্রানজেকশনও কোটি কোটি টাকা দেখতে পায় এবং এই স্টেটমেন্টে স্পষ্ট লেখা ছিল যে ভাস্করের ব্যাংক হার্শাল মেহরাকে লোন দিয়েছে, কিন্তু হার্শাল মেহরা সেই টাকা কাটারি ব্যাংকে দিয়েছে এরকম কোনো স্টেটমেন্ট নেই। এবং অদ্ভুত ব্যাপার হলো হার্শাল মেহরা কাটারি ব্যাংকে থেকে একই লোন নিয়েছে, মানে সে 2 দিক থেকে লোন নিয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো তুমি আর আমি 2টা ব্যাংক এবং মাঝখানে একটা দালাল রয়েছে, তার নাম হচ্ছে মনে করে কি বলবো, ধরো অল্ল অর্জুন। তো অল্ল অর্জুনের কাজ কি, আমার কাছে টাকা না থাকলে তোমার কাছ থেকে টাকা এনে দেবে, তোমার কাছে টাকা না থাকলে আমার কাছ থেকে টাকা এনে দেবে। কিন্তু এই হারামজাদা করেছে কি আমাদের 2 পাশ থেকে টাকা নিয়েছে, মানে আমি জানি তোমাকে টাকা দেবে, তুমি যেন আমাকে টাকা দেবে, তো টাকাটা তো অল্ল অর্জুনের কাছে আটকে রয়েছে। তো তখন আমাদের ভাস্কর ভাবতে থাকে এই শালা 2 ব্যাংক থেকে লোন নিয়ে কি করছে এত টাকা দিয়ে, আর টাকা কেন তো আটকে রাখো। তো অনেকদিন টাকা আটকে রাখার পরে যখন ভাস্করের ব্যাংকে টাকা ফেরত দেয় তখন ভাস্কর করে কি নিজের মতো করে ব্যাপারটা তদন্ত করতে শুরু করে। আর তখন আমরা জানতে পারি হার্শাল মেহরা ব্যাংক থেকে টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতো। ধরো 2 ব্যাংক থেকে 10 কোটি টাকা নিয়েছে, ও তো করতো কি সবচেয়ে কম দামে যে শেয়ার রয়েছে যে কোম্পানির সেই শেয়ার কিনতো এবং তারপরে করতো কি একটা গুজব ছড়াতো যেই শেয়ারটার দাম অনেক বাড়বে। তো এরপর সবাই করতো কি সেই কোম্পানিতে বিনিয়োগ করতো, আর এর ফলে ওই শেয়ারের দাম বেড়ে যেত। আর তখন হার্শাল মেহরা করতো কি তার যে 10 কোটি টাকার শেয়ার রয়েছে সকল শেয়ার বিক্রি করে দিত। আর এভাবেই ওই বাকি যারা ওকে দেখা দেখি মনে করে শেয়ার কিনেছে তারা খেতো একটা ধরা, আর ওর হতো হলো অনেক প্রফিট। আর এভাবে হার্শাল মেহরা করতো কি 2 ব্যাংক থেকে যে 10 কোটি টাকা নিয়েছে ওখান থেকে 2 কোটি টাকা লাভ করে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিত। মানে ব্যাংক থেকে লোন নিল ঠিকই, ওর সুদও দিতে হলো না, কিছু দিতে হলো না, এমনকি এই টাকার কোনো হিসাবও নাই। তো যাই হোক প্রথমে ভাস্কর ভাবে এই কথাটা আমি চেয়ারম্যানকে বলবো, কিন্তু ভাবে এতে আমার কি লাভ হবে। তো এই জন্য করে কি সূর্যের সাথে নিজে একটা ডিল করে। তো ডিলটা হচ্ছে যখনই হার্শাল মেহরা ব্যাংক থেকে কোনো বিয়ার নেবে তার 10% কমিশন ভাস্কর দিকে দিতে হবে, মানে 10 কোটি টাকা যদি নাও 1 কোটি টাকা তাহলে আমাকে দিতে হবে। এবং কোন কোম্পানির শেয়ার কিনবে তার আগেও ভাস্করকে জানাতে হবে এবং ভাস্কর ওই কোম্পানির শেয়ার কিনবে যাতে ভাস্করেরও লাভ হয়। মানে এতদিন তোমার হার্শাল মেহরা যে 10 কোটি টাকার একক লাভ করেছে এখন থেকে তা হবে না, ভাস্করও 1 কোটি টাকা নেবে এবং 1 কোটি টাকা লাভ শেয়ার বিজনেস করবে। তো সূর্যের কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না কারণ ও দ্রুত মেনে নেয়। আর তারপর হার্শাল মেহরার ডিল অনুযায়ী ব্যাংক থেকে বিআর ভাস্কর তুলে ধরো 1% বা 10% দিয়ে দেয়। তবে প্রশ্ন ছিল হার্শাল মেহরা তো কোটিপতি, তার কাছে তো এই টাকা ক্লিন করার অনেক ব্যাপার ছিল, কিন্তু আমাদের এই যে তোমার ভাস্কর ও এত টাকা ক্লিন করবে কোথা থেকে। কিন্তু তখন অ্যান্টনির একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে আনোয়ার, অ্যান্টনি মানে যেটা আমেরিকাতে গিয়েছে। তো আনোয়ার ভাস্করকে বলে দেখো আমরা যদি কিছু টাকা একটা লটারি বিক্রেতাকে দেই সে তোমাকে লটারি জিতিয়ে দেবে, আর লটারি টাকার জেতার তো কোনো হিসাব হবে না, তোমার ব্যাংকে তুমি অ্যাড করতে পারবে। তো এই সিস্টেমে ভাস্কর করে কি মনে করো 20,000 টাকার একটা লটারি লাগায় যার মধ্যে ট্যাক্স কাটার পরে 17,000 টাকা থাকে, আর এই 17,000 টাকাটা হচ্ছে একবারে ক্লিন টাকা, এটার কোনো হিসাব নেই। তো এরপরও করে কি শেয়ার মার্কেটে টাকা লাগে এবং দেখতে দেখতে 17,000 টাকা 70 লাখ টাকায় পরিণত হয়। ভাই এটা কিভাবে সম্ভব ভাই, বিটকয়েনও তো এত লাভ হয় না। তো যাই হোক এটা তো বুঝতেই পারছো এটাকে বলে শেয়ার মার্কেট ম্যানিপুলেটিং, মানে ওরা একটা সিন্ডিকেট রয়েছে, ওরা যে কোনো কোম্পানির শেয়ারকে বাড়াতে পারে, যে কোনো কোম্পানির শেয়ারকে কমাতে পারে। মানে অর্থনীতির অনেক ব্যাপার রয়েছে, অর্থনীতিও মনে করো যে একটা হ্যাকিং এর মতো, ওখান থেকেও কোটি টাকার মালিক হওয়া সম্ভব। তো যাই হোক এভাবেই মূলত আমাদের ভাস্কর আস্তে আস্তে টাকার মালিক হচ্ছিল। মানে ভাস্করের 17,000 টাকা কি সাদা টাকা, ওইটা যখন শেয়ার মার্কেটে 70 লাখ টাকা হয়ে গেল তখন কি হলো 70 লাখ টাকা কিন্তু সাদা টাকা হয়ে গেল, পরে আবার ওই 70 লাখ টাকাও আবার খাটাতে পারবে। তো যাই হোক এখন আবার সিন প্রেজেন্ট আসে যেখানে ভাস্কর লক্ষণের সাথে কথা বলছে এবং বলে আসলে আমি তো একটা লটারি কিনেছিলাম, সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলাম, আর এমনি করে আমি লাভ করতে শুরু করি আর তারপর আমার টাকা বাড়তে থাকে। বাট তখন ওই সিবিআই অফিসার লক্ষণ জানতে চাই তুমি একদিনে 70 লাখ টাকা কই খরচ করেছো সোনা। তখন ভাস্কর বলে আসলে ওই টাকা আমি আমার বোনের বিয়েতে খরচ করেছি। অ্যাকচুয়ালি আমি আমার বিয়ের শপিং করতে যখন আমার স্ত্রী বোনকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলাম তখন আমার পোশাক দেখে তারা মজা উড়িয়েছিল, আর আমি তো মল কর্তৃপক্ষদের অহংকার ভাঙার জন্য একটা দামি গাড়ি কিনি এবং সেই গাড়িতে করে পুরো পরিবার সেই মলে গিয়ে সবকিছু কিনে ফেলি। তো এইভাবে আমি কয়েক ঘন্টায় 70 লাখ টাকা উড়িয়ে দিয়েছি। তো এরপর আবার পাশে দেখানো হয় যে ভাস্কর যখন আবার ওই বিয়ারের 1% পায় তখন সে আবারও আনোয়ারের কাছে যায়, বাট এইবার আনোয়ার ওকে এই টাকাটা অন্যভাবে সাদা করে দেয়। সে বলে একটা ফেক কোম্পানি বানাও, মানে নকল একটা কোম্পানি বানাও। তো এরপর ভাস্কর করে কি সুমতির নামে ফুড বিজনেসটা খুলে, আচারের বিজনেস, এর সাথে জাল অ্যাকাউন্টও বানায় যাতে দেখাতে পারে যে ফুড বিজনেসের জন্য বাইরে থেকে পণ্য ইম্পোর্ট করছে, মানে ভুয়া খরচ দেখাচ্ছে
আছে এবং এর সাথে ওই ফুড বিজনেসে লাভ হচ্ছে সেটাই ওর সাদা টাকা। কিন্তু এই ভাস্করের কাছে যখন অনেক টাকা আসতে থাকে তখন যেটা হয় ভাস্করের টেনশনও বাড়তে থাকে এবং টেনশনের কারণে তার মদ খাওয়ার অভ্যাস হয়ে যায় এবং ধীরে ধীরে যেই সব কারণে মনে করো প্রেশার, টেনশন মানে সবকিছু মিলে ভাস্করের বিহেভিয়ার মানে ব্যবহারই বদলাতে থাকে, চরিত্রই বদলাতে থাকে এবং একটা সময় যেটা হওয়ার মধ্যে টাকার অহংকারই জন্মে যায়। এমনকি সে তার নিজের কলিগদের সাথে ঠিকঠাক মতো কথাও বলে না। তো এটা দেখে সুমতির অনেক খারাপ লাগে। আর তারপর একদিন আমরা দেখতে পাই কাটারি ব্যাংকের ম্যানেজার কিছু কাজের জন্য ভাস্করের কাছে আসে আর কথা বলতে বলতে বিয়ারের ব্যাপারে কথা ওঠে। তো ভাস্কর তখন বলে হার্শাল মেহরার কাছ থেকে 90 কোটি টাকার বিয়ার আসার বাকি রয়েছে এবং এর মধ্যে তিনি আবার নতুন বিয়ারের কথা জিজ্ঞাসা করছেন। আর তখন ম্যানেজার অবাক হয়ে বলে 90 কোটি টাকা, এত পরিমাণ বিয়ার তো আমি এর আগে কখনো দেখিনি, সর্বোচ্চ আমি 2-1 কোটি টাকার বিয়ার করেছি আর এটা তো আমার সিগনেচারও না, তার মানে হার্শাল মেহরা আমার নামে ভুয়া স্বাক্ষর করেছে আর যদি বিআই তদন্ত করে তাহলে তো আমার জেল হয়ে যাবে, 90 কোটি টাকা তো আমি দিইনি। তো এই সব চিন্তা করে ম্যানেজার বেচারা ম্যানেজার করে কি হার্ট অ্যাটাকে মারা যায় সেখানেই। আর ব্যাংকিং সেকশনে যে কি কি হয় ভাই মোটামুটি আমরা ধারণা কিন্তু পেয়েছি। সালমান এফ রহমান, তারপর এসএ আলম গ্রুপ পুরা বাংলাদেশকে সর্বশান্ত করে চলে গিয়েছে। তুমি ইসলাম ব্যাংকে যাবে 25,000 টাকার বেশি উঠাতে দেন একদিনে ভাই, তোমার টাকা তোমাকে উঠাতে দেন, এরকম অনেক ব্যাংক রয়েছে, পুরো সিস্টেমকে খেয়ে দিতে পারে এইসব বাস্টাররা। তো যাই হোক এরপর সূর্য যখন মানে ওই যে হার্শাল মেহরার যে চামচা ও যখন ভাস্করের কাছে আসে তখন ভাস্করকে হুমকি দেয় আগে 90 কোটি টাকার বিয়ার ঢুকিয়ে দে তাহলে আমি তোকে নতুন বিয়ার পাস করে দেবো। আবার এইদিকে শামবাজ স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে কিন্তু ভাস্কর তখন পুলিশকে টাকা দিয়ে জামিন করেন আর তারপর ভাস্করের শালাবাবু ভাস্করের কাছে টাকার জন্য হেল্প চাইতে আসে। আবার ওই সময় সুমতি আর তার মায়ের অনেক ঝগড়া হয় এবং ওর মা বলে ফুড বিজনেসের আইডিয়াটা আমি তোকে দিয়েছিলাম আর এই কারণে তুই এত টাকার মালিক হয়েছিস আর উল্টো পাট নিচ্ছিস। বাট এটা শুনে সুমতি রেগে যায় এবং সবটাই ভেঙে ফেলে আর ঘরে তো ঝগড়া দেখে ভাস্করের বাবা অনেক বছর পরে মুখ খোলে এবং সে বুঝতে পারে যে ডালমে তো কুচ কালা হয়, ভাস্কর টাকা অন্যভাবে সিস্টেম করে সাদা করছে, বিনিময়ে সংসার অশান্তি সৃষ্টি করাচ্ছে। তো ভাস্করকে একা ডেকে সে জিজ্ঞাসা করে তুই আসলে কি কাজ করিস আমাকে বল, আর তোর এই ব্যবসার বিলগুলো দেখে মনে হচ্ছে এগুলো আসল নয়, আর মনে রাখিস আমি তোর বাবা এবং আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, অনেক অভিজ্ঞ। তো ভাস্কর তখন তার বাবাকে সকল সত্য বলে দেয় যে বাবা এইভাবে করছি। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, ভাস্কর যে তোমার একেবারে ইলিগেল কাজ করছে তাও কিন্তু নয়, ও জাস্ট ব্যাংকের টাকাটা ইউজ করছে, ব্যাপারটা এরকম না যে ব্যাংকের টাকা চুরি করছে। তো যাই হোক এরপর ওর বাবা ভাস্করকে বোঝায় আর এই কথাটা পরে যেটা হয় ভাস্করের টাকার নেশাটা নামতে শুরু করে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, তুমি প্রতিদিন কামাচ্ছ 5 কোটি টাকা করে, তখন তোমার কি মনে হচ্ছে ভাই কালকে আমি 10 কোটি টাকা কামাবো, কিন্তু টাকাগুলোতে তোমার স্থিতিশীল বা ক্লিন রাখতে হবে, সাদা রাখতে হবে, তারপর তোমার প্রেশারটাও কম লাগবে, তাহলে তো লাইফের মজাটা পাবে না। তো যে টাকা আছে তুই ওই টাকা ক্লিন করার ব্যবস্থা কর, মানে এরকম একটা কিছু আর কি। তো যাই হোক এরপর ভাস্করের লাইফ অনেক চেঞ্জ আসতে শুরু করে, সে তার সকল বন্ধুদের সাহায্য করে, যাদেরকে অপমান করেছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চায়। তো এরপর একদিন জিএম ভাস্করকে ডেকে জিজ্ঞাসা করে তুমি মিস্টার হার্শাল মেহরার বিয়ার কেন অ্যাপ্রুভ করছো না? ভাস্কর তখন বলে স্যার ওরা 90 কোটি টাকা এখনো দেয় নাই, আগের বিয়ারই দেয়নি, এখন আমি কিভাবে আরেকটা বিয়ার অ্যাপ্রুভ করতে পারি? বাট তখন জিএম উল্টো ভাস্করের উপর চাপ দিতে থাকে আর তখন বিরক্ত হয়ে ভাস্কর করে কি ব্যাংকে থেকে রিজাইন করে। আর ওই রিজাইনের পরের দিনে সিবিআই অফিসার ভাস্করের বাড়িতে এসে ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। মানে বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে? ওই হার্শাল মেহরা তো অনেক টাকার মালিক, 90 কোটি টাকা যে লোন নিয়ে শেয়ার মার্কেটে খাটায়, ভাস্কর যদি 70 লাখ টাকা লাভ করে ওই শালার কত টাকার মালিক? তো ভাস্করকে মূলত ফাঁসানোর জন্যই ওই শালায় হয়তো ঝামেলা বাজিয়েছে। তো যাই হোক এরপর লক্ষণ বলে তোমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে এগুলো তো হোয়াইট করে দেখানোর জন্য সকল ব্যবস্থা করে রেখেছো, কিন্তু আমি চাইলে 1 সেকেন্ডে সেগুলো আমি উঠাই করে দিতে পারি। যদি আমি ইনকাম ট্যাক্সে খবর দিই তাহলে তোমাকে জেলে যেতে হবে, কেউ আটকাতে পারবে না। তাই ভালো হবে তুমি 100 কোটি টাকা হার্শাল মেহরাকে দিয়ে দাও। মানে এখানে ব্যাংকের জিএম সিবিআই অফিসাররাও মানে লক্ষণ শালাও সবাই হার্শাল মেহরার লোক এবং তারা যেটা হয়েছে ভাস্কর বিয়ার অ্যাপ্রুভ করেনি এটার জেদ তো রয়েছে, উল্টো ভাস্করের যে অ্যাকাউন্টে টাকাগুলো রয়েছে ওগুলো জেনারেলি টেকনিক্যালি ক্লিন টাকাই, এখানে ভাস্করের দোষও নেই, জাস্ট ইউজ করেছে ব্যাংকের টাকা আর কি, সেই টাকাগুলো হার্শাল মেহরা নিয়ে নেবে। মানে ভাস্করের টাকা নিয়েই ভাস্করের যে ব্যাংক সেই ব্যাংকের 90 কোটি টাকা চুকিয়ে ফেলবে এবং এর বিনিময়ে ভাস্কর জেলে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু ভাস্কর যেখানে ছিল সেখানে চলে আসবে, মানে ফকির আবার ফকির হয়ে যাবে। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই যে এর সাথে ব্যাংকের চেয়ারম্যানও জড়িত ভাই। আর ব্যাংকের চেয়ারম্যান জড়িত থাকবে না কেন? ব্যাংকিং করে কয় টাকা লাভ? ধরো আমার নিজের ব্যাংক, কিন্তু টাকা তো একটু আমার না, টাকা তো জনগণেরটা আমি নিয়ে রাখছি। এখন জনগণের টাকা টাল্টি বাল্টি করে আমি যদি যেভাবে করে আমি অমুক জায়গায় খাটি আমার টাকা লাভ বেশি আসে তাহলে তো আমি সেই পক্ষে যাবো। আর হার্শাল মেহরা হচ্ছে সেই ধরনের একটা পার্সন যে তোমাকে লাভ দিতে পারবে। এখানে ভাস্করের মতো 10 জনকে বলি দেওয়া কোনো ব্যাপার না ওদের জন্য। তো এরপর ভাস্কর না যেতেও সকল টাকা হার্শালের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং এরপর ভাস্কর যে গরিব ছিল সে গরিব হয়ে যায়। কিন্তু এর পরের দিনে সবাই একটা আশ্চর্যজনক খবর জানতে পায়। অ্যাকচুয়ালি ভাস্কর 10 দিন আগেই তার সকল টাকা ব্যাংকে থেকে তুলে নিয়েছিল। আর যেহেতু তৎকালীন সময় জাস্ট খালি তোমার খাতা কলমে লেখা থাকতো, কম্পিউটারে তার চেক দেওয়ার সিস্টেম ছিল না, তো এই জন্য এই বিষয়টা কেউ জানতে পারেনি। এমনকি টাকা ট্রান্সফার করার সময় জিএম এই বিষয়টা খেয়াল করতে পারেনি। আর এই দিকে আমরা দেখতে পাই ভাস্করের পরিবার অলরেডি আগে সব প্ল্যান করে রেখেছিল, ওরা সকল টাকা বিদেশে অলরেডি পাচার করে দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে এবং ফ্লাইটে করে চলে যাচ্ছে দেশ থেকে। তো এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঘটনাটা কি হয়েছিল। তো এখানে বুঝতে হবে ভাস্করের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো ভাস্করের বাবাকে বুদ্ধি দিয়েছিল, দেখ ইনকাম ট্যাক্স এবং সিবিআই একদিন না একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবে, তুই ধরা পড়বি, তুই এখনই ব্যাংক থেকে টাকাগুলো তুলে নে এবং আমেরিকা একটা বাড়ি কেন যাতে তুই আমেরিকান নাগরিকত্ব পাস এবং পরবর্তী চেকিং এর আগে মানে কম্পিউটার এন্ট্রি করার আগে আমাদের এখান থেকে যেতে হবে। তো এখানে যে আমরা দেখলাম পুলিশ এসেছে, অমুক এসেছে, তুমুক এসেছে ওর ব্যাংকে, তো সেই হিসেবে ভাস্কর নিজে মূলত ইনকাম ট্যাক্সের লোকজনকে খবর দেয় আর তারপর ব্যাংকের চেয়ারম্যান, জিএম, সিবিআই
অফিসার লক্ষণের ব্যাপারে খবর দেওয়া হয় এবং পুলিশ সবাইকে গ্রেপ্তার করে এবং হার্শেল মেহরাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আর এইভাবে সবাইকে ভাসিয়ে ভাস্কর করে কি আমেরিকার দিকে আরামদায়ক জীবনযাপন শুরু করে। তো এখানে সিনেমাটা শেষ হয়। তো এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাস্কর একটা স্ক্যামার, কিন্তু আমি ভাস্করকে কেন স্ক্যামার বলবো না ভাই? যে দেশে যেটা চলে, বাকি সবাই কি দুধে দেওয়া তুলসী পাতা, যে দেশ যেভাবে চলে দেশ ওইভাবে চলতে হবে। ভাস্কর তো কারো টাকা নেয় নাই, টেকনিক্যালি ভাস্কর তো মনে করে ব্যাংকের টাকা মেরে খায় নাই, ও ব্যাংকের টাকা জাস্ট ইউজ করেছে এবং ওই হার্শেল মেয়েরা যে অবৈধ কাজ করছে, বেটা আমি পজিশনে রয়েছে আমাকে পার্সেন্টেজ দিয়ে যা, আমি না খেয়ে মূল্যে কেউ তো আর আমাকে দেখবে না, তুই বেটা 36,000 কোটি টাকার মালিক হবি, আমার এখানে 36 লাখ টাকার মালিক হওয়ার অধিকার নাই। তো একটা দেশের সবাই যখন তোমার নিয়ম মেনে চলে তখন ওই দেশে বাকি সবাই নিয়ম মেনে চলতে আগ্রহী বোধ করে। লাইফের কোনো একটা সময় আমার একটা মোটামুটি ভালো অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো উনি অনেক বড় অফিসার, উনি খুব দুঃখ করলো যে ওনার যে বাকি যে কলিগরা রয়েছে তাদের সন্তানরা খুব ভালো ভালো জায়গায় পড়ালেখা করে গাইডে চলাফেরা করতে পারে, কিন্তু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলে বা ইসলামিক আদর্শে চলতে গিয়ে উনি বাকি সবকিছু থেকে বঞ্চিত হন। এই জন্য ওনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোথাও ওনার দাম নাই। এত বড় একটা পার্সন, ওনার নিচের যে পজিশনে যারা আছে তাদের দাম বেশি, কারণ ওদের টাকা রয়েছে, ওনার কোনো দাম নাই। তো ওনার কাছে মাঝে মাঝে মনে হয় পরকালে প্রয়োজনে পূর্ব সমস্যা নাই, আগে দুনিয়া ভোগ করি, মানুষ তো তাহলে দাম দিচ্ছে না। মানে আমি বিষয়টা বোঝাচ্ছি আর কি তোমাকে। আসলে একটা দেশে যদি সব থাকে দুর্নীতিগ্রস্ত, ওই দেশে তুমি একা ভালো থাকতে পারবে না। একা ভালো থাকলেও উল্টো সবাই তোমাকে বোকা বলবে। তো আমার মতে ভাস্করকে আমি অবশ্যই স্ক্যামার বলবো না, ভাস্করকে আমি বলবো যে স্মার্ট। এবং ভাস্কর যেটা করেছে সত্যিকারের ভাস্কর একটা মনে করো হ্যাক ইউজার, সে ব্যাংকের টাকা ইউজ করেছে, জিএম কে ইউজ করেছে, হার্শেল মেহরাকে ইউজ করেছে, পুরো সিস্টেমকে ইউজ করেছে এবং লাস্টে উইন করেছে। তো এই জন্য একটা প্রবাদ রয়েছে, উপযুক্ত জায়গায় উপযুক্ত পাপ করা উপযুক্ত ব্যক্তির উপযুক্ত কাজ। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, রেন্ডমস্টার সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, সেটা হলো আমরা আমাদের একটু টিকিটটা আপগ্রেড করেছি। টিকিটের যে আমাদের যে কুপনের যে ডিজাইনটা এটা একটু আপগ্রেড করেছে। আমাদের আগের কুপনগুলোও রিসিভ হবে, এটাও রিসিভ হবে। আগের কুপন যারা পেয়েছেন ওটা টেনশন করেন, আগের কুপনগুলোও রিসিভ হবে। আমরা কিছু একটু আপডেট করার জন্য এই জিনিসটা করেছি, আর কিছু না। আজকে আমরা আরও কিছু অ্যানাউন্সমেন্ট দেবো, আরও কিছু অফার সম্পর্কে বলবো। তার আগে আমরা কিছু কয়টা প্রোডাক্ট দেখাই। প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন, এই যে আমাদের এটা নতুন লঞ্চ হয়েছে, যে র্যান্ডম ডিজাইন, সামনে আর পিছে উচিহার মতো একটা ডিজাইন। আপনারা চাইলে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টটা শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট অফারে দেবো, সেটা হলো 650 টাকা। শুধুমাত্র এই প্রোডাক্ট, এছাড়া অন্য কোনো ডিজাইন পড়ে না, শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা 650 টাকায় দিব। আর কয়েকটা প্রোডাক্ট যদি দেখাই, এই যে আমাদের যে রেগুলার ডিজাইন যেটা ছিল সোলো লেভেলিং এর সামনে ডিজাইন, তারপর আরেকটা যদি দেখাই, এই যে মাদারা উচি। আর আপনারা এগুলাটি স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট রেখে পেজে দেখান, পেজে মেসেজ দেন, চাইলে আপনারা ওয়েবসাইটও চেক করতে পারেন। এই যে এগুলো ডিজাইনগুলো যদি আমরা দেখাই, তারপর আরেকটা ডিজাইন যদি দেখাই, এই যে শিল্ডের, এটা আমাদের লিমিটেড স্টক আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এখন যদি কালারিং এর মধ্যে কিছু দেখাই, কালারিং এর মধ্যে দেখালে এই যে একটা ক্রিম কালার আছে, মারাত্মক সুন্দর একটি কালার, ক্রিম কালার। আপনারা ক্রিম কালার যদি নিতে চান, ক্রিম কালার মাত্র 550 টাকা করে। আর ভালো কথা, আমি একটু আগে যেগুলো ডিজাইনগুলো দেখেছি, মাদারা উচিহা বা বিভিন্ন আমাদের যে এনিমে যেগুলো ডিজাইনগুলো ছিল, ওগুলো আমরা পেজাকে সেল করতাম 790 টাকা। যা 7 দিনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি, সেটা হলো 690 টাকা করে এখন। সো দেরি না করে যত পারেন অর্ডার করে ফেলেন। আর আমি যেগুলো ডিজাইনগুলো দেখাইছি, চাইলে ওগুলো স্ক্রিনশট নিয়ে পেজে দেখাতেও পারেন। আর আরেকটা যদি ডিজাইনের কথা বলি, কালারিং প্লাস ডিজাইন, এই যে অ্যাশ কালার বলে লাইট অ্যাশ মধ্যে এই যে গুজো সাতরুর ডিজাইন, এটাও 690 টাকা দাম। সো বেশি দেরি না করে আপনারা পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলেন। আর আমাদের এখন আমরা আসি ক্যাম্পেইনের সম্পর্কে বলতে। ক্যাম্পেইনে কিছু আমরা আপডেট দিই, তার আগে আপনাদের সেল আমাদের যে আপডেটটা ওটাকে দেখাই। এই কুপনটা রাখলাম নিচে, সেটা হলো আপনারা যদি এখানে দেখেন, আমি একটু টাকাটা করে রাখি, দাঁড়ান আমরা হলো এখন আসি, দাঁড়ান আমি ডেটটা একটু ফিক্সড করি। ডেট হলো 5 তারিখ। আমাদের যেরকম এই যে 5 তারিখ লোড করলাম, আপনারা যদি দেখেন এই যে 5 তারিখে আমাদের কোডটা সেল হলো। 5 তারিখে আমাদের 21 ভিডিও কি দেখা যাচ্ছে না? না, একটু আচ্ছা, এটা আবার একটু দেখেন, দেখা যাচ্ছে? দেখা গেছে ভিডিও? আচ্ছা, আপনারা মেবি আমাদের অর্ডারটা দেখছেন। আর এই জিনিসটা যদি আমি একটু দেখাই, এই জিনিসটা হলো ডাইরেক্ট ব্রাউজারের মধ্যেই, আমরা ব্রাউজারের মধ্যেই আছি। যেমন আমি একটু লোড করেও দেখাইলে, যে দেখেন লোড চিহ্নটাও আছে, লোড করেও দেখাইলে লোড চিহ্নটাগুলো আসছে। সো এটা আমরা ব্রাউজারের মধ্যেই আছি। ব্রাউজারের মধ্যে যদি দেখি, এটা হলো আমাদের বর্তমানের সেল। আমরা হলো 21 সামথিংয়ে আছি। সো আমাদের টার্গেটটা ছিল 1000 পূরণ করা, 10,000 পূরণ করা, 10,000 পূরণ করা। সো আমরা একটু পিছিয়ে আছি। সো গাইস, দেরি না করে আমরা একটু ফাস্টলি করি, যাতে আমরা, আলামিন ভাই তো বলছে একটা গ্র্যান্ড ভাবে আমাদের গিফটগুলো দিবে। সো দেরি না করে আমরা যত পারে অর্ডার করে ফেলি। আর তোমাদের জন্য তো রয়্যাল এনফিল্ড আমরা বুকিং করেই রেখেছি।
তোমরা যদি আমার একটা চ্যালেঞ্জের মধ্যে ধরতে পারো, তোমরা যদি জানুয়ারি 20 তারিখের মধ্যে এই অর্ডার 2100 থেকে যদি তোমরা জানুয়ারি 20 তারিখের মধ্যে 4.5 থেকে 5,000 এর মধ্যে নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য রয়্যাল এনফিল্ড তো 10,000 হবে, কিন্তু আমরা সুজুকি মনোটনটা আগে দিয়ে দিব। যারা যদি 5,000 এর মধ্যে নিয়ে যেতে পারো, 2100 থেকে 5,000 বেশি একটা দূরে না, মাত্র 3,000 অর্ডার। আমরা এখন প্রাইসও রিডিউস করে দিয়েছি। সো দেরি না করে এখনই পেজে যাও, অর্ডার করে ফেলো। আর তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে পেজে নক করে বলবে, বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারেও কল করে বলতে পারো। সো আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবাই পেজে অর্ডার করো।